আপনারা শুনছেন মৌলানা আবুল কালাম আজাদ রচিত বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডম বা ভারত স্বাধীন হলো। মৌলানা আবুল কালাম আজাদ 1888 সালের 11 নভেম্বর সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন, যেটি তখন উসমানীয় সাম্রাজ্যের অন্তর্গত ছিল। তার পূর্বপুরুষেরা সম্রাট বাবরের সময় আফগানিস্তানের হেরাত থেকে ভারতে আসেন এবং তারা প্রায় সবাই পণ্ডিত এবং প্রশাসক ছিলেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর মৌলানা আবুল কালাম আজাদের বাবা মৌলানা খৈরুদ্দিন মক্কায় চলে যান এবং সেখানেই আজাদের জন্ম হয়। আজাদের জন্মের 2 বছর পরে তার পরিবার আবার কলকাতায় চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার আসল নাম ছিল সৈয়দ গুলাম মহিউদ্দিন আহমেদ বিন খায়রুদ্দিন আল হুসাইনি, কিন্তু তিনি ছদ্মনাম গ্রহণ করেন এবং সময়ের আবর্তনে তিনি মৌলানা আবুল কালাম আজাদ নামে পরিচিত হন। আজ আপনারা শুনতে যাচ্ছেন ভারত স্বাধীন হলো গ্রন্থের 3য় পর্ব, আমি কংগ্রেস সভাপতি হলাম। আর প্রবন্ধপ্রিয় শ্রোতাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আখতারুজ্জামান ইলিয়াসের সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থের একটি বিখ্যাত প্রবন্ধ লেখকের দায়। আগ্রহীরা শুনে নিতে পারেন। শুরু করছি মৌলানা আবুল কালাম আজাদের প্রবন্ধ আমি কংগ্রেস সভাপতি হলাম। 1939-এর 3রা সেপ্টেম্বর ইউরোপে যুদ্ধ বাঁধল। 1 মাস যেতে না যেতে জার্মানদের অস্ত্রাঘাতে পোল্যান্ড ধরাশায়ী হলো। পোলদের দুর্গতির বোঝা আরও বাড়ল, কারণ সোভিয়েত ইউনিয়ন তাদের দেশের পূর্বাংশের অর্ধেক দখল করে নিয়েছিল। পোলদের সামরিক প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপে একটা অস্বস্তিকর ঠান্ডা ভাব নেমে এলো। ফ্রান্স আর জার্মানি তাদের বলশালী সীমান্তে পরস্পরের মুখোমুখি হলো, কিন্তু বড় আকারের লড়ালড়ি তখনকার মতো বন্ধ রইল। সবারই তখন মনে অবস্থা হলো কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু তাদের সেই কায়াহীন ভয় তখনও অস্পষ্ট আর অনির্দিষ্ট। ভারতেও তখন একটা থমথম করা ভয়ের ভাব। আশপাশের এই অনিশ্চিত এবং আতঙ্কজনক অবস্থায় কংগ্রেসের সভাপতিত্বের প্রশ্নটা নতুন করে গুরুত্ব পেল। এর আগের বছরে এই পদ গ্রহণ করার জন্য আমার উপর চাপ এসেছিল, কিন্তু নানা কারণে আমি তখন রাজি হইনি। আমার মনে হলো বর্তমান অবস্থা ঠিক আগের মতো নয়। এক্ষেত্রে আমি যদি ফের অস্বীকার করি তাহলে আমার কর্তব্যে গাফিলতি হবে। যুদ্ধে ভারতের যোগদানের প্রশ্নে আগেই আমি গান্ধীজির সঙ্গে আমার মতপার্থক্যের কথা জানিয়েছিলাম। আমার মনে হলো যুদ্ধ শুরু হয়েই গেছে। গণতান্ত্রিক শক্তিবর্গের পক্ষ নেওয়ার ব্যাপারে ভারতের এখন আর কোনো দ্বিধা থাকা উচিত নয়। তাহলেও প্রশ্ন দাঁড়াচ্ছে, ভারত নিজে শৃঙ্খলবদ্ধ থেকে কি করে অন্যের স্বাধীনতার জন্য লড়াই করবে? ব্রিটিশ সরকার যদি এখনই ভারতের স্বাধীনতার কথা ঘোষণা করে তাহলে সমস্ত ভারতবাসীর অবশ্য কর্তব্য হবে জাতির স্বাধীনতার জন্য সর্বস্ব ত্যাগ করা। সুতরাং আমার মনে হলো যুদ্ধের এই সংকটকালে আমার কর্তব্য হবে আমাকেই যে দায়িত্বই নিতে বলা হোক আমার তা গ্রহণ করা। গান্ধীজি যখন আবার আমাকে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য বলেন, আমি তৎক্ষণাৎ তাতে রাজি হলাম। সভাপতির পদের নির্বাচনে খুব একটা প্রতিযোগিতা হয়নি। শ্রীযুক্ত NN রায় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রচুর ভোটে হেরে যান। রামগড়ে কংগ্রেস অধিবেশন বসল এবং তাতে যে প্রস্তাব পাশ হলো সেই প্রস্তাবে আমার প্রদত্ত সভাপতির ভাষণের মতামত বহুলভাবে প্রতিফলিত হলো। প্রস্তাবটি ছিল এই: ইউরোপে যুদ্ধের ফলে যে ঘোরালো আর সংকটজনক অবস্থার সৃষ্টি হয়েছে এবং এ ব্যাপারে ব্রিটিশের যে নীতি সেসব বিচার বিবেচনা করে এই কংগ্রেস যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত AISCCর আর ওয়ার্কিং কমিটির গৃহীত প্রস্তাব আর কার্যকলাপ অনুমোদন করছে। ব্রিটিশ সরকার ভারতীয় জনসাধারণের কোনো রকম মত না নিয়েই ভারতকে যুদ্ধমান পক্ষ বলে ঘোষণা করেছে এবং ভারতের সম্পদকে এই যুদ্ধের কাজে লাগাচ্ছে। কংগ্রেস তাদের এই আচরণকে ভারতবাসীর প্রতি অসম্মানসূচক বলে মনে করে। আত্মসম্মান সম্পন্ন এবং স্বাধীনতা প্রিয় কোনো মানুষ কখনোই তা মেনে নিতে বা সহ্য করতে পারে না। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারত সম্পর্কে ইদানিং যা কিছু বলা হয়েছে তাতে দেখা গেছে যে গ্রেট ব্রিটেন
মূলত এই যুদ্ধ চালাচ্ছে সাম্রাজ্যবাদী উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। সে চায় তার সাম্রাজ্যকে শক্তিশালী করতে, যার ভিত্তিতে আছে একদিকে ভারত এবং অন্যদিকে এশিয়া আর আফ্রিকার অন্যান্য দেশের মানুষের শোষণ। এই অবস্থায় এটা স্পষ্ট যে কংগ্রেস প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই যুদ্ধের শরিক হতে পারে না, কেননা তার অর্থ হবে এই শোষণকে চালাতে দেওয়া এবং বরাবরের মতো কায়েম করা। সুতরাং গ্রেট ব্রিটেনের স্বার্থে ভারতীয় সৈন্যদের যেভাবে লড়ানো হচ্ছে এবং যুদ্ধের জন্য ভারত থেকে যেভাবে লোকজন আর মাল মশলা চালান করা হচ্ছে, কংগ্রেস ঘোরতরভাবে তার বিরোধিতা করছে। ভারতে যেভাবে সৈন্যদলে লোক ভর্তি করা এবং টাকা পয়সা তোলা হচ্ছে, তার কোনোটাকেই ভারতের স্বেচ্ছায় অংশগ্রহণ বলা যায় না। যারা কংগ্রেসের অনুবর্তী তারা লোকবল, অর্থবল বা জিনিসপত্র জুগিয়ে এই যুদ্ধোদ্যোগে সাহায্য করতে অক্ষম। কংগ্রেস পুনর্বার এই মর্মে ঘোষণা করছে যে পূর্ণ স্বাধীনতার চেয়ে কম কিছু ভারতীয় জনগণ গ্রহণ করবে না। সাম্রাজ্যবাদের কক্ষপটে ভারতীয় স্বাধীনতার কোনো ঠাঁই নেই এবং সাম্রাজ্যের কাঠামোর ডমিনিয়ন বা অন্য কোনো অবস্থা ভারতের ক্ষেত্রে একেবারেই অপ্রযোজ্য। একটি মহান জাতির মর্যাদার সঙ্গে তা খাপ খায় না এবং তার নানা দিক থেকে ব্রিটিশ নীতি আর অর্থনৈতিক কাঠামোর সঙ্গে ভারতকে বেঁধে রাখবে। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত গণপরিষদ মারফত একমাত্র ভারতের জনগণই পারে নিজেদের সংবিধান রচনা করতে এবং পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাদের সম্পর্ক নির্ণয় করতে। কংগ্রেস আরও মনে করে যে বরাবরের মতোই সাম্প্রদায়িক মতৈক্যে পৌঁছতে যদিও সর্বদাই সে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত, গণপরিষদের ভিতর দিয়ে ছাড়া এ সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। গণপরিষদে বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু গোষ্ঠীর নির্বাচিত প্রতিনিধিদের সম্মতিক্রমে অথবা মতনৈক্য হলে সালিসির সাহায্যে সমস্ত স্বীকৃত সংখ্যালঘু অধিকারসমূহ রক্ষিত হবে। এর কোনো বিকল্পই চূড়ান্ত হতে পারবে না। ভারতের সংবিধানের বুনিয়াদ হবে স্বাধীনতা, গণতন্ত্র আর জাতীয় ঐক্য। কংগ্রেস ভারতকে বিভক্ত করা বা তার জাতিসত্তার বিভাজনের যে কোনো চেষ্টারই বিরুদ্ধে। কংগ্রেসের বরাবরের লক্ষ্য এমন এক সংবিধান যাতে গোষ্ঠী ও ব্যক্তির সম্পূর্ণ স্বাধীনতা ও বিকাশের সুযোগের গ্যারান্টি থাকবে এবং যাতে সামাজিক অবিচারের জায়গায় ন্যায্যতার সামাজিক ব্যবস্থার পতন হতে পারবে। ডাক্তার রাজেন্দ্র প্রসাদের কাছ থেকে সভাপতির কর্মভার নেবার পর আমার অন্যতম প্রধান কাজ হল ওয়ার্কিং কমিটির পুনর্গঠন। আগেকার সদস্যদের মধ্যে থাকলেন শ্রীমতী সরোজিনী নাইডু, সর্দার বল্লভভাই প্যাটেল, শেঠ যমুনলাল বাজাজ কোষাধ্যক্ষ, শ্রী জে বি কৃপালনী সাধারণ সম্পাদক, খান আব্দুল গাফফার খান, শ্রী ভুলাভাই দেশাই, শ্রী শঙ্কর রাও দেও, ডাক্তার প্রফুল্লচন্দ্র ঘোষ, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ আর আমি। ডাক্তার রাজেন্দ্র প্রসাদের কমিটিতে উল্লেখযোগ্য অনুপস্থিতিদের মধ্যে ছিলেন জওহরলাল নেহেরু। গান্ধীজির সঙ্গে মতপার্থক্যের দরুন সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতিত্ব থেকে ইস্তফা দিলে জওহরলাল দূরে সরে থাকেন। আমি তাকে ফিরিয়ে আনি এবং সেই সঙ্গে শ্রী সি রাজাগোপালচারী, ডাক্তার সৈয়দ মাহমুদ এবং শ্রী আসফ আলীকে কমিটিতে যোগ করি। পরে 15তম নামটি ঘোষণা করার কথা ছিল, কিন্তু কংগ্রেস অধিবেশনের কিছু পরেই আমরা গ্রেপ্তার হয়ে গেলাম। ফলে দীর্ঘদিন ওই আসনটি শূন্য থেকে গেল। কংগ্রেসের ইতিহাসে এটা ছিল খুবই সংকটের সময়। বাইরের দুনিয়া কাঁপানো ঘটনাবলিতে আমরা উচাটন হচ্ছিলাম, তার চেয়েও আমরা বেশি উতলা হচ্ছিলাম নিজেদের নানান মতভেদে। আমি তখন কংগ্রেস সভাপতি। আমি চাইছিলাম ভারত যদি স্বাধীন হয় একমাত্র তাহলেই তাকে গণতন্ত্রের শিবিরে নিয়ে যাওয়া যাবে। গণতন্ত্রের আদর্শ এমন যার প্রতি ভারতের টান ছিল প্রবল। ভারতের বন্ধন দশায় ছিল আমাদের পথের একমাত্র কাঁটা। অবশ্য গান্ধীজির ছিল অন্য মত। তার কাছে প্রশ্নটা ছিল শান্তিবাদের, ভারতের স্বাধীনতার নয়। আমি খোলাখুলি ঘোষণা করেছিলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো শান্তিবাদী সংগঠন নয়, আসলে তা ভারতের স্বাধীনতা লাভের হাতিয়ার। সুতরাং আমি মনে করেছিলাম যে গান্ধীজি যে প্রশ্ন তুলেছেন তা অবান্তর। যাই হোক, গান্ধীজি তার মত বদলাতে রাজি হননি। এ বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন যে যুদ্ধ থেকে ভারতের সরে থাকা উচিত। তিনি বড়লাটের সঙ্গে দেখা করে তার এই অভিমত জানিয়ে দিলেন।
সেই সঙ্গে তিনি ব্রিটিশ জনসাধারণকে লেখা একটা খোলা চিঠিতে আবেদন জানালেন যে তারা যেন হিটলারের সঙ্গে না লড়াই করে তার বিরুদ্ধে আত্মিক বল প্রয়োগ করে। গান্ধীজির আবেদন ব্রিটিশ জনমনে যে সাড়া জাগায়নি তাতে মোটেই আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা ততদিনে ফ্রান্সের পতন ঘটে গেছে এবং জার্মান শক্তি চূড়ান্ত সীমায় পৌঁছেছে। গান্ধীজির পক্ষে এটা ছিল খুব কঠিন সময়। গান্ধীজি দেখতে পাচ্ছিলেন যে যুদ্ধে বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে এবং তা রোধ করার তার কোনো ক্ষমতা নেই। তার মর্মপীড়া এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বেশ কয়েকবার এমনকি আত্মহত্যা করার কথাও বলেছিলেন। আমাকে তিনি বলেছিলেন যে যুদ্ধজনিত দুঃখ যন্ত্রণা ঠেকানোর ক্ষমতা যদি তার না থাকে তাহলে অন্তত তার জীবনের অবসান ঘটিয়ে এ জিনিস চোখে দেখার দায় থেকে রেহাই পেতে হবে। তিনি তার মতের পক্ষে আমার সমর্থন পাওয়ার জন্য বারবার চাপ দিতে থাকেন। বিষয়টি আমি মনে মনে গভীরভাবে তলিয়ে দেখি, কিন্তু তার সঙ্গে কিছুতেই একমত হতে পারিনি। আমার কাছে অহিংসা ছিল লক্ষ্য সাধনের উপায়, মূল মন্ত্র নয়। ভারতবাসী চাইলে নিশ্চয়ই অস্ত্র ধারণ করতে পারে, কিন্তু দেশের যা অবস্থা তাতে গান্ধীজির পন্থাই সঠিক, এই ছিল আমার মত। অতএব আমাদের অহিংসভাবে লড়াই করার যে সিদ্ধান্ত সেটা আমাদের নিতে হয়েছিল অবস্থার গতিকে। এটা আমার কাছে এবং অন্যান্য বহু ভারতবাসীর কাছে মূলমন্ত্রের ব্যাপার ছিল না। লড়াই করে যদি স্বাধীনতা পাওয়া যেত তাহলে আমরা অবশ্যই যুদ্ধে যোগ দিতাম। কংগ্রেস ওয়ার্কিং কমিটিতেও এই মূল বিষয়টিতে মতভেদ ছিল। গোড়ার পর্যায়ে পণ্ডিত নেহেরু, সর্দার প্যাটেল, শ্রী রাজাগোপালচারী এবং খান আব্দুল গফুর খান আমার পক্ষে ছিলেন। ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালনী এবং শ্রী শঙ্কর রাও দেও অবশ্য সর্বান্তকরণে গান্ধীজির পক্ষে ছিলেন। তারই মতন তারাও মনে করতেন যে স্বাধীন ভারতের যুদ্ধে যোগ দেওয়াটা একবার স্বীকার করে নিলে ভারতের অহিংস মুক্তি সংগ্রামের আদত ভিত্তিটাই লুপ্ত হয়ে যাবে। অন্যদিকে আমি মনে করতাম যে ভেতরকার স্বাধীনতার সংগ্রাম আর বাইরের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম হলো এক জিনিস, দেশ স্বাধীন হওয়ার পর লড়াই করা হলো অন্য জিনিস। এই দুটি প্রশ্নকে গুলিয়ে ফেলা ঠিক নয়, এটাই ছিল আমার মত। সমস্যা ঘোরতর হয়ে উঠল 1940-এর জুলাইতে পুনায় অনুষ্ঠিত এআইসিসির বৈঠকে। কংগ্রেসের রামগড় অধিবেশনের পর ওয়ার্কিং কমিটির এটাই ছিল প্রথম বৈঠক। সভাপতি হিসেবে আমি আমার বিচার মাফিক প্রশ্নটি কমিটিতে পেশ করলাম। কমিটি আমাদের দৃষ্টিভঙ্গি অনুমোদন করল। সেই মতো দুটি প্রস্তাব পাশ হলো। প্রথম প্রস্তাবে আবারও বলা হলো যে কংগ্রেস বিশ্বাস করে ভারতের স্বাধীনতা লাভে অহিংসাই সঠিক পন্থা এবং এই পথই অনুসরণ করা হবে। দ্বিতীয় প্রস্তাবে ঘোষণা করা হলো যে নাৎসিবাদ ও গণতন্ত্রের লড়াইতে ভারতের ন্যায্য স্থান গণতান্ত্রিক শিবিরে, তবে নিজে স্বাধীন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক দেশগুলির যুদ্ধ প্রচেষ্টায় যোগ দিতে পারছে না। চূড়ান্ত আকারে পাশ হওয়া প্রস্তাবগুলি আমার খসড়ার ভিত্তিতে রচিত হয়েছিল। গান্ধীজির মুক্তি সংগ্রামের ভিত্তি হিসেবে অহিংসাকে সমর্থন জানিয়ে যখন প্রস্তাব পাশ হলো, গান্ধীজি খুব সন্তুষ্ট হয়েছিলেন। যুদ্ধ সম্পর্কে আমার মনোভাবের দরুন গান্ধীজির বোধহয় ভয় ছিল যে এআইসিসি হয়তো কংগ্রেসের নীতি হিসেবে অহিংসাকে বর্জন করবে। আমার কাছে পাঠানো একটি তার বার্তায় আমাকে তিনি অভিনন্দন জানিয়ে বললেন যে আভ্যন্তরীণ সংগ্রামে আমি অহিংসার পক্ষ সমর্থন করায় তিনি বিশেষভাবে খুশি হয়েছেন। তিনি মনে করেছিলেন যে দেশের লোকের বর্তমান যা মনোভাব তাতে স্বাধীনতা স্বীকৃত হলে যুদ্ধে ভারতের যোগ দেওয়া উচিত। এই মর্মে আমার প্রস্তাবটি এআইসিসিতে সঙ্গে সঙ্গে গৃহীত হবে। এই কারণে অভ্যন্তরীণ সংগ্রামের ক্ষেত্রে অহিংসা সংক্রান্ত প্রস্তাবটি পাশ করার ব্যাপারে আমি এআইসিসিকে রাজি করাতে পারবো কিনা সে বিষয়ে গান্ধীজির সংশয় ছিল। যুদ্ধের প্রতি কী মনোভাব হবে এই নিয়ে অবশ্য ওয়ার্কিং কমিটির সদস্যদের মধ্যে দ্বিধার ভাব দেখা দিল। তারা কেউ একথা ভুলতে পারছিলেন না যে যুদ্ধে কোনোভাবে যোগ দেওয়ায় গান্ধীজির নীতিগতভাবে আপত্তি ছিল। তারা এও ভুলতে পারছিলেন না যে তারই নেতৃত্বে ভারতীয় মুক্তি সংগ্রামের কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। এই প্রথম কোনো মৌলিক প্রশ্নে গান্ধীজির সঙ্গে দ্বিমত হয়ে তারা তাকে একা করে দিচ্ছেন।
মূলমন্ত্র হিসেবে অহিংসার প্রতি তার অটল বিশ্বাস ক্রমশ তাদের যুক্তি বিচারের উপর ছাপ ফেলতে লাগল। পুনা বৈঠকের পর 1 মাসের মধ্যেই সর্দার প্যাটেল তার মত বদলে ফেলে গান্ধীজির দৃষ্টিভঙ্গি মেনে নিলেন। ক্রমে অন্যান্য সদস্যরাও ইতস্তত করতে লাগলেন। 1940-এর জুলাই মাসে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ এবং ওয়ার্কিং কমিটির আরও কয়েকজন সদস্য আমাকে লিখলেন যে তারা যুদ্ধ সম্পর্কে গান্ধীজির মতামত দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং তারা চান কংগ্রেস তার পথ অনুসরণ করুক। তাদের বক্তব্য হলো, যেহেতু আমি ভিন্ন মত পোষণ করি এবং পুনায় এআইসিসি আমাকে সমর্থন করেছে, সুতরাং স্বাক্ষরকারীরা এ অবস্থায় ওয়ার্কিং কমিটির সদস্য পদে থাকতে পারবেন বলে মনে করছেন না। ওয়ার্কিং কমিটিতে নেতাকে সাহায্য করার জন্য তারা মনোনীত হয়েছিলেন, কিন্তু যেহেতু একটি কমিটিতে নেতাকে সাহায্য করার জন্য তারা মনোনীত হয়েছিলেন, কিন্তু যেহেতু একটি মৌলিক প্রশ্নে তারা ভিন্ন মত পোষণ করেছেন, সেই জন্য পদত্যাগ করা ছাড়া তাদের গত্যন্তর নেই। বিষয়টি তারা গভীরভাবে খতিয়ে দেখছেন। আমাকে তারা বিপদে ফেলতে চান না। তাই যতদিন তাদের মতভেদের দরুন কার্যক্ষেত্রে প্রত্যক্ষ কোনো প্রতিফলন দেখা না দিচ্ছে, ততদিন ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে থেকে যেতে তারা রাজি আছেন। অবশ্য ব্রিটিশ সরকার যদি আমার শর্তাবলী মেনে নেয় এবং যুদ্ধে যোগদান যদি জরুরি প্রশ্ন হিসেবে দেখা দেয়, তবে সেক্ষেত্রে পদত্যাগ ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না বলে তারা মনে করেন। তারা এও বলেন যে এ বিষয়ে যদি আমার সায় থাকে তাহলে তারা ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে থেকে যাবেন, অন্যথায় এই চিঠিকে যেন তাদের পদত্যাগপত্র হিসেবে গ্রহণ করা হয়। এই চিঠি পেয়ে আমি মর্মাহত হলাম। চিঠিতে জওহরলাল ও রাজাজি ছাড়া ওয়ার্কিং কমিটির অন্য সব সদস্যেরই সই ছিল। এমনকি আগে যিনি আমার জোরালো সমর্থকদের একজন ছিলেন, সেই আব্দুল গফফর খানও এই সময় তার মত বদলেছেন। আমার সহকর্মীদের কাছ থেকে আমি কখনো এরকমের একটি চিঠি আশা করিনি। আমি তখনই উত্তরে তাদের লিখেছিলাম যে আমি তাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি হৃদয়ঙ্গম করেছি এবং তাদের অবস্থা মেনে নিচ্ছি। ব্রিটিশ সরকারের এখনকার যে মনোভাব, তাতে ভারতীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই। যতক্ষণ না ব্রিটিশ মনোভাবের পরিবর্তন হচ্ছে, ততক্ষণ যুদ্ধে যোগদানের প্রশ্নটি নেহাত একটি কেতাবি ব্যাপার হয়ে থাকছে। সুতরাং আমি তাদের অনুরোধ করব তারা যেন ওয়ার্কিং কমিটির সদস্য হিসাবে থেকে যান। 1940-এর আগস্ট মাসে বৃহত্তর ক্ষমতাসহ একটি পরিবর্ধিত এক্সিকিউটিভ কাউন্সিলের ভিত্তিতে সরকারে কংগ্রেসের যোগ দেওয়ার বিষয় আলোচনার জন্য বড়লাট আমাকে আমন্ত্রণ জানান। এমনকি আমার সহযোগীদের সঙ্গে পরামর্শ না করেই আমি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করি। আমার মনে হয়েছিল যে কংগ্রেসের স্বাধীনতার দাবি আর বড়লাটের প্রস্তাবিত পরিবর্ধিত এক্সিকিউটিভ কাউন্সিল, এই দুইয়ের মধ্যে কোনো সাদৃশ্য ছিল না। সেই কারণে তার সঙ্গে দেখা করাটা ছিল অনর্থক। পরে দেখলাম কংগ্রেসীদের অনেকেই আমার এই সিদ্ধান্ত পছন্দ করেননি। তাদের মত হলো বড়লাটের আমন্ত্রণ গ্রহণ করে আমার উচিত ছিল তার সঙ্গে দেখা করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম এবং এখনও করি যে আমার সিদ্ধান্ত নির্ভুল ছিল। এ ব্যাপারে গান্ধীজির প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ আলাদা। তার সঙ্গে অধিকাংশ কংগ্রেসীয় প্রতিক্রিয়ার কোনো মিল ছিল না। আমার সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়ে তিনি আমাকে একটি চিঠি লিখলেন। তার মতে বড়লাটের সঙ্গে আমার দেখা করতে রাজি না হওয়াটা ছিল দৈবানুগ্রহের প্রতীক। ঈশ্বরের ইচ্ছা নয় যে ভারত এই যুদ্ধে যোগ দেয়। তার মতে আমি বড়লাটের সঙ্গে দেখা করতে যে অস্বীকার করেছি, তার মূলে ছিল এই কারণ। এখানেই ব্যাপারটি মিটে যায়। কিন্তু অন্যদিকে গান্ধীজি ভয় পেয়েছিলেন যে আমি বড়লাটের সঙ্গে দেখা করলে হয়তো একটা রফা হয়ে যেতে পারত এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। এর অল্প কিছুদিনের মধ্যেই গান্ধীজি ব্রিটিশের কাছে আরেকটি আবেদন জানালেন। আবারও তিনি তাদের অস্ত্র ত্যাগ করতে বললেন এবং আত্মিক শক্তি দিয়ে হিটলারকে বাধা দিতে বললেন। ব্রিটিশ জনসাধারণের কাছে শুধু চিঠি পাঠিয়েই তিনি সন্তুষ্ট থাকলেন না। লর্ড লিনলিথগেরার সঙ্গে তিনি দেখা করলেন এবং তার দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য ব্রিটিশ সরকারের কাছে তার বার্তা পৌঁছে দেবার জন্য পীড়াপিড়ি করলেন। গান্ধীজি যখন লর্ড লিনলিথগোকে বললেন যে ব্রিটিশ জনসাধারণের উচিত অস্ত্র ত্যাগ করে আত্মিক শক্তিকে হিটলারকে বাধা দেওয়া, লর্ড লিনলিথগো হা হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি এ কথা কেউ বলতে পারে। এডিসিকে বেল বাজিয়ে ডেকে গান্ধীজিকে গাড়িতে পৌঁছে দিয়ে আসতে বলা হলো।
এটাই ছিল তার রীতি। কিন্তু সেদিন তিনি এতই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে বেল বাজানো বা বিদায় নেওয়া কোনোটাই তিনি করে উঠতে পারেননি। ফলে হতবাক স্তম্ভিত বড়লাটকে রেখে গান্ধীজিকে একাই হেঁটে রাস্তা চিনে বাইরে এসে গাড়িতে উঠতে হলো। গান্ধীজি তার স্বভাবসুলভ হাস্য পরিহাসের সঙ্গে এই ঘটনার কথা আমাকে বলেছিলেন। কংগ্রেসের মধ্যে ভেতরকার বিতর্ক চলতে থাকলো। গান্ধীজির বক্তব্য হলো, কংগ্রেস কোনো অবস্থাতেই যুদ্ধে নিজেকে জড়াবে না। বর্তমান অবস্থায় ভারত যুদ্ধে যোগ দিতে পারে না। তার সঙ্গে এই পর্যন্ত আমার সায় ছিল। মৌলিক দৃষ্টিভঙ্গিতে আমাদের মতের অমিল থাকলেও এই ব্যাপারে আমরা একমত ছিলাম যে বর্তমান অবস্থায় ব্রিটিশকে ভারত কোনো রকমে সাহায্য করবে না। এইভাবে আমার নীতির সঙ্গে গান্ধীজির মূলমন্ত্রের বিরোধ রয়ে গেল কেবল তাত্ত্বিক ক্ষেত্রে। আমাদের মূল দৃষ্টিভঙ্গি আলাদা হলেও ব্রিটিশের মনোভাব কর্মক্ষেত্রে আমাদের একত্রে মিলিয়ে দিয়েছিল। বর্তমানের পরিপ্রেক্ষিতে কংগ্রেস কি করবে, এবার সেই প্রশ্ন সামনে এলো। দুনিয়া জুড়ে যখন সাংঘাতিক সব ঘটনা ঘটছে, তখন রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেস নিছক চুপ করে বসে থাকতে পারে না। আন্দোলন যদি হয়তো তা হবে একমাত্র ভারতীয় স্বাধীনতার দাবিতে, এবং সেই সঙ্গে তাতে এও ধরে নেওয়া থাকবে যে স্বাধীনতা পেয়ে গেলে ভারত যুদ্ধে যোগ দেবে। গান্ধীজি তাই গোড়ায় আন্দোলন মাত্রেরই বিরুদ্ধে ছিলেন। দিল্লি আর পুনার বৈঠকে ব্রিটিশ যখন কংগ্রেসের সহযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যান করল, তখন গান্ধীজি সীমাবদ্ধ আইন অমান্য আন্দোলনের কথা ভাবতে লাগলেন। তিনি প্রস্তাব করলেন যে ভারতকে যুদ্ধে টেনে নিয়ে যাওয়ার বিরুদ্ধে নারী পুরুষেরা ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানাবে। তারা যুদ্ধ প্রচেষ্টা থেকে প্রকাশ্যে নিজেদের আলাদা করবে এবং গ্রেপ্তার বরণ করবে। আমার মত ছিল আরও ব্যাপক এবং সক্রিয় যুদ্ধবিরোধী আন্দোলন করা হোক, কিন্তু গান্ধীজি তাতেও রাজি হননি। কিন্তু গান্ধীজি বেশি দূর যেতে প্রস্তুত নন। সেই জন্য আমি অন্তত ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন শুরু করতে রাজি হলাম। সেই মতো প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী বা বেসামরিক যুদ্ধ প্রতিরোধকারী হিসেবে বিনোবা ভাবেকে বাছাই করা হলো। তার পরবর্তী দ্বিতীয় স্বেচ্ছাসেবক হিসেবে পণ্ডিত নেহেরু নিজের নাম দিলেন এবং গান্ধীজি তাতে রাজি হলেন। এরপর আরও অনেকে তাতে যোগ দিলেন এবং অচিরে দেশব্যাপী ব্যক্তিগত সত্যাগ্রহের আন্দোলন দেখা দিল। ফল হলো এই যে গান্ধীজির সঙ্গে অহিংসার ব্যাপারে মূলত ভিন্নমত হয়েও বাস্তবে যে কর্মসূচি অনুসৃত হলো তাতে আমরা দুজনেই একমত হলাম। এই ধরনের ব্যক্তিগত সত্যাগ্রহে ক্ষেত্রবিশেষে কিছু কিছু হাস্যকর ব্যাপারও ঘটতে দেখা গেল। পাঞ্জাবের একজন কর্মী গান্ধীজির বা ওয়ার্কিং কমিটির অনুমতি ছাড়াই সত্যাগ্রহে নেমে পড়েছিল। ধরা পড়ার পর সে আত্মপক্ষ সমর্থন করে, অথচ তা নিষেধ করে। এ ব্যাপারে কংগ্রেসের স্পষ্ট নির্দেশ ছিল। বিচারক ম্যাজিস্ট্রেট তাকে সাজা দেন এবং 1 আনা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট নিজেরই পকেট থেকে সেই পয়সা দিয়ে তাকে ছেড়ে দেন। এতে পাঞ্জাবের আন্দোলনের এমন দুর্নাম হয় যে তা সামাল দিতে আমাকে সেখানে ছুটতে হয়। ফেরার পথে লাহোরে আমি গ্রেপ্তার হই। এই গ্রেপ্তার হওয়ার মধ্যেও কিছুটা হাসির ব্যাপার ছিল। ভোরে চা খাওয়ার জন্য আমি রিফ্রেশমেন্ট কারের দিকে যাচ্ছিলাম। এমন সময় পুলিশের সুপারিনটেনডেন্ট এসে আমাকে সমন দেখায় এবং তার শ্রদ্ধা জানায়। আমি গম্ভীরভাবে বলি, আপনি আমাকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন তার জন্য আমি ধন্য হচ্ছি। এমনকি ব্যক্তিগত সত্যাগ্রহে নামার সুযোগ পাওয়ার ঢের আগেই আপনি আমাকে গ্রেপ্তার করলেন। আমাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আমি নৈনি জেলে আটক থাকলাম। কিছুদিন পরে ডাক্তার কারজুও আমার সঙ্গী হলেন। অবশ্য পুরো মেয়াদ আমাদের খাটতে হয়নি, কারণ দুনিয়া কাঁপানো 2টি গুরুতর ঘটনা কিছুদিনের মধ্যেই যুদ্ধের পুরো চরিত্র বদলে দিল। প্রথমত 1941 জুন মাসে সোভিয়েত রাশিয়াকে জার্মান আক্রমণ করল। তার 6 মাসের মধ্যে পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘা দিয়ে বসল জাপান। সোভিয়েত রাশিয়ার উপর জার্মান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর জাপানের আক্রমণে এবার সত্যি করেই যুদ্ধ বিশ্বব্যাপী আকার নিল। সোভিয়েত রাশিয়ার উপর জার্মান আক্রমণের আগে এই যুদ্ধ ছিল পশ্চিম ইউরোপীয় দেশগুলোর অন্তর্দ্বন্দ্ব। জার্মান আক্রমণ যুদ্ধের সীমানাকে এতদিন নাগালের বাইরে থাকা বিপুল এলাকায় ছড়িয়ে দিল। মার্কিন যুক্তরাষ্ট্র এ যাবৎ যুক্তরাজ্যকে প্রচুর সাহায্য করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যুদ্ধের বাইরে ছিল।
মার্কিন মহাদেশের গায়ে এতদিন কোনো আঁচড় লাগেনি। পার্ল হারবার জাপানি আক্রমণের দরুন যুক্তরাষ্ট্র হাঙ্গামায় জড়িয়ে পড়ল। ফলে যুদ্ধ প্রকৃতই বিশ্বব্যাপী আকার নিল। গোড়ার দিকে জাপানের বিস্ময়কর সাফল্য যুদ্ধকে ভারতের একেবারে দোরগোড়ায় এনে হাজির করল। জাপান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মালয় আর সিঙ্গাপুর দখল করে নিল। যে বর্মা 1937-এর আগে ভারতের অংশবিশেষ ছিল, অচিরেই তা অধিকৃত হলো। অবস্থা এমন সঙ্গীন হয়ে উঠল যে খোদ ভারত অচিরে আক্রান্ত হওয়ার উপক্রম হলো। বঙ্গোপসাগরে ইতোমধ্যেই জাপানি জাহাজ দেখা গিয়েছিল। কিছুদিনের মধ্যে জাপানি নৌবহর আন্দামান আর নিকোবরের পতন ঘটালো। জাপান ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে যুদ্ধের ভার কাঁধে নিতে হলো। এই সময়ের ঢের আগেই যুক্তরাষ্ট্র ব্রিটিশকে ভারতের সঙ্গে সমঝোতা করার পরামর্শ দিয়েছিল, ভারতীয় সমস্যা মিটিয়ে ফেলার এবং ভারতের শতপ্রবৃত্ত সহযোগিতা আদায় করার জন্য। এবার সে যুক্তরাজ্যের উপর আরও বেশি চাপ দিতে শুরু করলো। তখন না হলেও পরে জানা গিয়েছিল যে পার্ল হারবারের উপর জাপানি আক্রমণের অব্যবহিত পরে প্রেসিডেন্ট রুজভেল্ট ভারতীয় নেতাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন। ভারত সরকার এসব অনুরোধ একেবারে ঠেলে ফেলে দিতে পারেনি এবং তার নীতি কিছু দূর অবধি বদল করার সিদ্ধান্ত নিয়েছিল। বড়লাট 1931-এর ডিসেম্বরে জওহরলাল আর আমাকে মুক্তি দেবার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল পরিবর্তিত যুদ্ধাবস্থায় কংগ্রেসের প্রতিক্রিয়া কী তা বাজিয়ে দেখা। আমাদের মনোভাব পরখ করে দেখে সরকার তারপর অন্যদের মুক্তি দেবার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়েছিল। সে যাই হোক, আমাকে মুক্তি দেওয়া জরুরি ছিল, কেননা আমি ছাড়া না পেলে ওয়ার্কিং কমিটির কোনো বৈঠক হতে পারবে না। আমার কাছে যখন মুক্তির নির্দেশ এসে পৌঁছলো তখন আমার মনের অবস্থা খুব কাহিল। ছাড়া পেয়ে আমার কেমন যেন মাথা হেঁট হওয়ার অনুভূতি হলো। আগে যখনই জেল থেকে ছাড়া পেয়েছি তখনই মনে খানিকটা কেল্লাফতে হওয়ার ভাব জেগেছে। এবার আমি তীব্রভাবে অনুভব করলাম যে যদিও 2 বছরের বেশি দিন ধরে যুদ্ধ চলছে, আমরা কিন্তু ভারতীয় স্বাধীনতা লাভের ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারিনি। আমরা যেন হয়ে পড়েছি পারিপার্শ্বিক অবস্থার দাস। আমরা আমাদের ভবিতব্যের নিয়ন্তা হতে পারিনি। ছাড়া পাওয়ার ঠিক পরেই বরদলিতে আমি ওয়ার্কিং কমিটির একটা বৈঠক ডাকি। গান্ধীজি তখন সেখানে ছিলেন এবং যাতে সেখানেই বৈঠকটি হয় তিনি সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি গিয়ে গান্ধীজির সঙ্গে দেখা করি এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে আমাদের মধ্যে ফারাক আরও বেড়ে গেছে। আগে আমাদের মতানৈক্য ছিল শুধু নীতির প্রশ্নে, কিন্তু এখন সেই সঙ্গে পরিস্থিতির বিচারের ক্ষেত্রেও তার আর আমার মধ্যে দেখা দিয়েছে মৌলিক পার্থক্য। মনে হলো গান্ধীজির এখন দৃঢ় বিশ্বাস যুদ্ধ প্রচেষ্টায় ভারত পুরোপুরি সহযোগিতা করতে চাইলে ভারতকে স্বাধীন দেশ হিসেবে মানতে ব্রিটিশ সরকার সাগ্রহে রাজি হবে। তার ধারণা যদিও সরকারের রক্ষণশীল দলের প্রাধান্য এবং মিস্টার চার্চিল প্রধানমন্ত্রী, তবু যুদ্ধ এখন যে জায়গায় এসে ঠেকেছে তাতে সহযোগিতার মূল্য হিসেবে ভারতের স্বাধীনতা স্বীকার করে নেওয়া ছাড়া ব্রিটিশের আর গত্যন্তর নেই। আমার নিজস্ব বিচার ছিল সম্পূর্ণ অন্য। আমি ধারণা করেছিলাম যে আমাদের সহযোগিতা পেতে ব্রিটিশ সরকার যদিও আন্তরিকভাবে উদ্গ্রীব, তবু ভারতকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিতে তখনও তারা প্রস্তুত নয়। আমি মনে করেছিলাম ব্রিটিশ সরকার বড়জোর বর্ধিত ক্ষমতা সহ নতুন এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করতে পারে এবং তাতে তারা কংগ্রেসকে পর্যাপ্ত প্রতিনিধিত্ব দিতে পারে। এই নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়, কিন্তু আমি গান্ধীজিকে কিছুতেই সম্মতে আনতে পারিনি। ছাড়া পাওয়ার পর কিছুদিনের মধ্যেই কলকাতায় আমি একটি সাংবাদিক সম্মেলন করি। সেখানে আমাকে যখন জিজ্ঞেস করা হয় যুদ্ধের ব্যাপারে কংগ্রেস তার নীতি পরিবর্তন করতে চায় কিনা, তার উত্তরে আমি বলি যে ব্রিটিশ সরকারের মনোভাবের পর তা নির্ভর করছে। সরকার তার দৃষ্টিভঙ্গি বদলালে কংগ্রেসও তার মনোভাব বদলাবে। আমি স্পষ্টভাবে বলি যে যুদ্ধ সম্পর্কে কংগ্রেসের মনোভাব পরিবর্তনের অতীত আপ্তবাক্য গোছের কিছু নয়। আমাকে আরও জিজ্ঞাসা করা হয় যে জাপান ভারত আক্রমণ করলে ভারতবাসীদের কর্তব্য কী হবে। আমি এক মুহূর্ত দ্বিধা না করে বলি যে সেক্ষেত্রে সব ভারতবাসীরই উচিত হবে দেশ রক্ষার জন্য অস্ত্র ধারণ করা। আমি আরও বলি আমাদের হাত পা বেঁধে রেখেছে যে বন্ধন পাশ,
তা যদি খুলে দেয়, একমাত্র তাহলেই আমরা তা করতে পারবো। আমাদের হাত পা যদি বাঁধা থাকে, তাহলে কেমন করে আমরা লড়াই করব? লন্ডনের দ্য টাইমস এবং ডেইলি নিউজ এই সাক্ষাৎকার প্রসঙ্গে মন্তব্য করে বলে যে এতে গান্ধীজি এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে মতামতের পার্থক্য সূচিত হচ্ছে। যুদ্ধ সম্পর্কে গান্ধীজি এমন এক অপরিবর্তনযোগ্য মনোভাব গ্রহণ করেছেন যাতে আপোষ আলোচনার কোনো স্থান বা আশা নেই। অন্যদিকে আমার বিবৃতি মিটমাটের একটা আশা তুলে ধরেছে। ওয়ার্কিং কমিটির বৈঠকের সময় গান্ধীজি ব্রিটিশের সংবাদপত্রের মন্তব্যগুলোর কথা উল্লেখ করেন। তিনি স্বীকার করে বলেন যে এই সব মন্তব্য তাকে কিছুটা ভাবিয়েছে। সেই সঙ্গে তার এই বিশ্বাস আরও জোরালো হয়েছে যে কংগ্রেস যদি যুদ্ধে সহযোগিতার হাত বাড়ায়, তাহলে ব্রিটিশ সরকার তার মনোভাব বদলাতে রাজি হবে। কংগ্রেসের মনোভাব কি হবে এই নিয়ে দুদিন ধরে সমানে বিতর্ক চলল, কিন্তু সর্বসম্মত কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। অহিংসা হলো মূলমন্ত্র এবং কোনো অবস্থাতেই তা বিসর্জন দেয়া যাবে না। গান্ধীজি তার এই মতে অবিচল রইলেন। এই অনুসিদ্ধান্ত হিসেবে তিনি যুদ্ধে ভারতের যোগদান কোনো অবস্থাতেই অনুমোদন করতে পারবেন না। আমি এই মর্মে আমার সাবেক মতের পুনরাবৃত্তি করি যে অহিংসাকে মূলমন্ত্র হিসেবে না ধরে কংগ্রেসের উচিত ভারতের স্বাধীনতার দাবিতে আরও বেশি জোর দেওয়া। সবচেয়ে কঠিন সমস্যার মধ্যেও সমাধান বার করার একটা অদ্ভুত ক্ষমতা ছিল গান্ধীজির। এক্ষেত্রে আমাদের আলোচনা যখন একটা অচল অবস্থায় এসে ঠেকেছে, তিনি এমন এক সূত্র দিলেন যাতে দুটি বিরুদ্ধ দৃষ্টিভঙ্গি একসাথে মিলতে পারে। বিপরীত দৃষ্টিভঙ্গি অনুধাবন করা এবং চমৎকারভাবে তা তুলে ধরা তার এক আশ্চর্য ক্ষমতা ছিল। যখন তিনি দেখলেন যুদ্ধে ভারতের যোগদানের প্রশ্নে আমি আমার মত শক্তভাবে আঁকড়ে আছি, তিনি তা বদলাবার জন্য আমাকে আর পিড়াপিড়ি করলেন না। বরং ওয়ার্কিং কমিটিতে তিনি এমন এক প্রস্তাব আনলেন যাতে আমার দৃষ্টিভঙ্গি যথাযথভাবে প্রতিফলিত হলো। কিছুদিনের মধ্যে ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে আরও একটি গুরুতর পরিবর্তন দেখা দিল। যুদ্ধের সূচনা পর্বে সুভাষচন্দ্র বসু যুদ্ধ প্রচেষ্টাকে সক্রিয়ভাবে বাধা দেওয়ার এক অভিযান শুরু করেন। এই সব ক্রিয়াকলাপের জন্য তাকে বন্দী করা হয়, কিন্তু তিনি অনশন আরম্ভ করলে তাকে মুক্তি দেওয়া হয়। 1941-এর 26শে জানুয়ারি শোনা গেল তিনি দেশ ছেড়ে ভারতের বাইরে চলে গেছেন। 1 বছরেরও বেশি তার সম্পর্কে আর কিছু শোনা যায়নি। তিনি বেঁচে আছেন কি মরে গেছেন সে সম্পর্কেও লোকে নিশ্চিতভাবে কিছু জানত না। 1942-এর মার্চ মাসে তিনি একটি বক্তৃতা দেন এবং বার্লিন বেতার কেন্দ্র থেকে তা প্রচারিত হয়। এর ফলে সব সন্দেহের অবসান ঘটে। এবার এটা পরিষ্কার হলো যে তিনি বার্লিনে পৌঁছেছেন এবং সেখান থেকে একটি ব্রিটিশ বিরোধী ফ্রন্ট গড়বার চেষ্টা করছেন। ইতিমধ্যে ভারতে ব্রিটিশ অধিকারের বিরুদ্ধে জাপানি প্রচার অভিযানও ক্রমে তীব্র হয়ে উঠল। জার্মানি ও জাপানের এই প্রচার ভারতের বহু সংখ্যক লোকের মনে ছাপ ফেলেছিল। জাপানিদের প্রতিশ্রুতিতে অনেকেই আকৃষ্ট হয়েছিলেন এবং তারা বিশ্বাস করেছিলেন যে জাপান ভারতীয় স্বাধীনতা এবং এশীয় সংহতির সপক্ষে কাজ করছে। তারা বলতে লাগলেন যে জাপানি আক্রমণ যেহেতু ব্রিটিশ শক্তিকে দুর্বল করছে, অতএব তা আমাদের স্বাধীনতা সংগ্রামের সহায়ক এবং আমাদের উচিত এই সুযোগের 16 আনা সদ্ব্যবহার করা। এর ফলে আমাদের দেশে জনমতের একাংশ জাপানের প্রতি উত্তরোত্তর সহানুভূতি সম্পন্ন হয়ে উঠল। আরেকটি বিষয়েও পরিস্থিতি বিচারের দিক থেকে গান্ধীজি ও আমার মধ্যে পার্থক্য ছিল। এই সময় ক্রমেই গান্ধীজির কেমন যেন মনে হতে থাকে যে মিত্রপক্ষ যুদ্ধে জিততে পারবে না। তার ভয় হলো শেষ পর্যন্ত হয়তো জার্মানি ও জাপান জিতে যাবে কিংবা বড়জোর স্থিতাবস্থা দেখা দেবে। যুদ্ধের ফলাফল কি দাঁড়াবে সে সম্বন্ধে গান্ধীজি খুব স্পষ্ট করে কিছু না বললেও তার সঙ্গে আলোচনা করে আমার মনে হয়েছিল যে যুদ্ধে মিত্রপক্ষের জয় সম্পর্কে তিনি ক্রমশ সন্দিহান হয়ে উঠেছেন। আমি এও দেখছিলাম যে সুভাষ বসুর জার্মানিতে পালানোর ব্যাপারটা গান্ধীজির মনকে বেশ ভালোভাবে নাড়া দিয়েছিল। তার অনেক কাজ ইতিপূর্বে গান্ধীজির অপছন্দ হলেও দেখলাম এই সময় তার মনোভাবে বেশ একটা পরিবর্তন এসেছে। তার নানা মন্তব্য শুনে এ বিষয়ে আমি নিঃসংশয় হয়েছিলাম যে ভারত থেকে পালানোর ব্যাপারে সুভাষ বসু যে সাহস আর বলবুদ্ধির পরিচয় দিয়েছেন তা গান্ধীজির মন কেড়েছিল।
সুভাষ বসু সম্পর্কে তার এই গুণগ্রাহিতা তার অজান্তেই সমগ্র যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে গান্ধীজির মতামতকে কিছুটা প্রভাবিত করেছিল। ভারতের ক্রিপস মিশন আসার পর যে আলোচনা চলে তা ঘোলাটে হওয়ার পেছনে এই মুগ্ধতাও কিছুটা কাজ করেছিল। ক্রিপসের আনিত প্রস্তাব এবং আমাদের তা নাকচ করার কারণ সম্পর্কে পরের অধ্যায়ে আরও বিশদভাবে আমি আলোচনা করব। তবে আমি এখানে একটা রিপোর্টের উল্লেখ করতে চাই যা ক্রিপসের আসার ঠিক আগেই প্রচারিত হয়েছিল। একটা জোর খবর ছিল যে সুভাষ বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন। ভারতে এই খবর রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে এবং অন্যান্যদের মধ্যে গান্ধীজিও এতে গভীরভাবে মর্মাহত হন। সুভাষ বসুর মার কাছে তিনি একটি শোক বার্তা পাঠান, তাতে তার সন্তান ও তার দেশ সেবা সম্পর্কে পঞ্চমুখে প্রশংসা করেন। পরে জানা যায় খবরটি ছিল মিথ্যা। যাই হোক, ক্রিপস আমার কাছে এই বলে অনুযোগ করেছিলেন যে গান্ধীজির মতো মানুষ অমন গদগদ হয়ে সুভাষ বসুর প্রশংসা করবেন, এটা তার কাছে ছিল অপ্রত্যাশিত। গান্ধীজি ছিলেন অহিংসায় বিশ্বাসী। সেক্ষেত্রে সুভাষ বসু খোলাখুলি অক্ষশক্তির পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে মিত্রপক্ষের পরাজয়ের জন্য গলা ফাটিয়ে প্রচার করে চলেছিলেন। এই ছিল আজকের পর্ব। 3টি পর্ব শুনে মাওলানা আবুল কালাম আজাদের পাণ্ডিত্য সম্পর্কে আপনারা যা কিছু বুঝলেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, তাহলে অন্যান্য শ্রোতারাও উপকৃত হবে। আর ডেসক্রিপশন বক্সে এই বইটির অন্যান্য পর্বসহ আখতারুজ্জামান ইলিয়াসের লেখকের দায় প্রবন্ধটি আগ্রহী শ্রোতাদের জন্য দেওয়া থাকবে। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।